47 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 50। অসামান্য কবি প্রতিভার অধিকারী ছিলেন কৃত্তিবাস। সংস্কৃত ভাষা ও সাহিত্যে ছিলেন সুপণ্ডিত। বিভিন্ন লোককথা এবং পুরাণ বিষয়েও তার আয়ত্তে ছিল। কাব্য প্রকরণের সময় তিনি সেই সমস্ত উপাদানের গ্রহণ বর্জনের দ্বারা স্বকীয়তা প্রতিষ্ঠা করেন। তবে যুগে যুগে লিপিকার এবং কথক ঠাকুরদের প্রভাবে মূল কাব্যের ভাষা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। পল্লী বাংলার সহজ সরল রূপটি তার হাতে নির্ভুলভাবে বিকশিত হয়েছিল বলে রাম সীতা সহ অপরাপর চরিত্রগুলি রাজসভার দ্যুতি থেকে মুক্ত হয়ে বাঙালি পুরুষ ও নারী চরিত্রে পর্যবসিত হয়। কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালীতে সবচেয়ে বড় জায়গা নিয়েছে ভক্তিবাদ। মৃত্যু পথযাত্রী তরুণী সেন এর কাটামুন্ড রাম নাম উচ্চারণ করেছে। রাবণও বলেছে মরিব রামের হাতে যদি ভাগ্য থাকে। আর রামচন্দ্র বলেছেন কেমনে এমন ভক্তি করিব সংহার, বিশ্বে কেহ রাম নাম না লইবে আর। আসলে মধ্যযুগের বাতাবরণে বাঙালির যে স্বাভাবিক ভক্তি প্রাণতা, তাই এ কাব্যের প্রেরণা ভিত্তি। প্রশ্ন 25, কৃত্তিবাস কার কোন কাব্যের অনুবাদ করেছিলেন? তার অনুদিত কাব্যটি জনপ্রিয়তার কারণ আলোচনা করো। উত্তর, কৃত্তিবাস বাল্মীকি রামায়ণের অনুবাদ করেছিলেন। তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী বা রামায়ণ পাঁচালী। কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী বাল্মীকির রামায়ণের ভাবানুবাদ। তাই সৃষ্টির এত বছর পরেও কৃত্তিবাসী রামায়ণ বাংলার অট্টালিকা থেকে পর্ণকুটির পর্যন্ত সর্বত্র সমাদৃত। বাল্মীকির মহাকাব্যের চারিদিকে দেশকালের পরিবর্তন ঘটেছে কৃত্তিবাসের কাব্যে। অযোধ্যা কেন্দ্রিক রাম কাহিনী পরিবর্তিত হয়ে পূর্ব ভারত কেন্দ্রিক রাম কাহিনীতে রূপান্তরিত হয়েছে। বাংলার পারিবারিক সম্পর্ক বিন্যাসের ছায়ায় দশরথ হচ্ছেন গৃহস্থ পরিবারের স্বনির্ভর বৃদ্ধ কর্তা। বীর রাম হয়েছেন পত্নীগত প্রাণ দুর্বল বাঙালি স্বামী। সীতা অশ্রুমুখী সহনশীলা বাঙালি বধূ, কৌশল্যা বাঙালি মা। এইভাবে বাঙালির পারিবারিক জীবনাদর্শ চিত্রিত হয়েছে কৃত্তিবাসী রামায়ণে। বাঙালির রীতিনীতি, আচার ব্যবহার, আচার বিচার, প্রাত্যহিক জীবনযাত্রা, চাওয়া পাওয়া ইত্যাদিতে কৃত্তিবাসী রামায়ণ বাঙালির জীবন রসে সমৃদ্ধ মহাকাব্যে পর্যবসিত হয়েছে। বাল্মীকি রামায়ণে বীর রসের স্থান নিয়েছে বাঙালির নিজস্ব করুণ রস। ভক্তিবাদের প্রভাবে রাম হয়েছেন ভক্তবৎসল। রাবণ রামকে দেখেছেন অনাথের নাথ, তুমি পতিত পাবন রূপে। বাঙালির স্বভাব স্বচ্ছন্দ হাস্যরস এ কাব্যে পরিচর্যা পেয়েছে। হনুমান রাবণ সেনাদের কাঁধের ওপর প্রস্রাব করে দিচ্ছে কিংবা বলছে কতগুলি শালি পাবো লঙ্কার ভেতর। হাস্যরসের উজ্জ্বল দৃষ্টান্ত। তাই রবীন্দ্রনাথের মতে কৃত্তিবাসের হাতে বাঙালি পেয়েছে স্বতন্ত্র মহাকাব্য। এই জন্যই বাংলায় কৃত্তিবাসী রামায়ণের এত জনপ্রিয়তা। পৃষ্ঠা 51। প্রশ্ন 26, কবি মালাধর বসু পরিচয় দাও। তার কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, মালাধর বসু শ্রীমদ্ ভগবত গ্রন্থ অবলম্বনে কৃষ্ণের কাহিনী রচনা করেছেন। তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। অনুমান করা হয় 15 শতাব্দীর মধ্যভাগে মালাধর বসু বর্ধমান জেলার অন্তর্গত কুলিন গ্রামের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভগীরথ এবং মাতা ইন্দুমতী। তৎকালীন গৌরেশ্বর তাকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেছিলেন এবং 1395 থেকে 1402 সালের মধ্যে মালাধর বসু সংস্কৃত শ্রীমদ্ ভাগবতের অনুসরণে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য প্রণয়ন করেন। মালাধর বসু নানা শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন, তবে কার্যক্ষেত্রে তিনি শুধু ভাগবতের 10ম এবং 11 স্কন্ধের অনুবাদ করেছিলেন। অর্থাৎ তার কাব্যে কৃষ্ণ জন্ম থেকে দ্বারকা লীলা এবং যদুবংশ ধ্বংসের কাহিনী স্থান পেয়েছে। সরল পয়ায় আর ত্রিপদী ছন্দে তিনি ঘটনা বস্তুকে বিবৃত করেছেন এবং বৃন্দাবন লীলার বর্ণনায় যথেষ্ট কবিত্ব শক্তি পরিচয় রেখেছেন। সেখানে কৃষ্ণ শোকাতুরা গোপীদের বিলাপ গাথা বৈষ্ণব পদাবলীর কারুণ্যের মতোই সরসতা প্রাপ্ত হয়েছে। কৃত্তিবাসের মতো মালাধর বসুও অনুবাদের কর্মে নিজ স্বাধীনতা বজায় রেখেছেন এবং
সংযোজন পরিবর্জনের মাধ্যমে কাব্যে বৈচিত্র্য সঞ্চার করেছেন। বাঙালিত্বের ছোঁয়ায় শ্রীকৃষ্ণ বিজয়ে গৌরবান্বিত স্বয়ং শ্রী চৈতন্যদেবও মালাধর বসুর প্রশংসা করেছিলেন এবং বৈষ্ণব ঐতিহ্যের প্রেক্ষাপটে বিচার করলে এই কাব্যকে প্রবেশক গ্রন্থের মর্যাদা দিতেই হয়। প্রশ্ন 27, মহাভারত অনুবাদক হিসেবে কাশিরাম দাসের পরিচয় দাও। উত্তর, মহামণি ব্যাসদেব সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেন। মহাভারতে প্রাচীন ভারতের ইতিহাস ধরা আছে। বাংলার ঘরে ঘরে মহাভারতের কাহিনীকে পৌঁছে দেবার ক্ষেত্রে কাশিরাম দাসের অবদান অনস্বীকার্য। মধুসূদন দত্ত কাশিরাম দাসকে শ্রদ্ধার সঙ্গে তার কবিতায় তুলে ধরেছেন। তার আপামর পাঠক এই কবিকে কাশিরাম দাসকে তাদের আপন অন্তরে ঠাঁই দিয়েছেন। কাশিরাম দাস কৃত্তিবাসের উত্তরকালের কবি। বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত সিঙ্গি গ্রামে এক কায়স্থ পরিবারে তার জন্ম। মহাভারতের কিছু অংশে কবির প্রভুত্ব পরিচয় পাওয়া যায়। কাশিরাম দাস কৃত্তিবাসের পথ অনুসরণ করে মূল মহাভারতের আক্ষরিক অনুবাদ করেননি, ভাবানুবাদ করেছিলেন। কিছু অংশে মূল অংশের সারানুবাদ করেন। যদিও কাশিরাম দাসের মহাভারত নির্মাণকে কেন্দ্র করে মত পার্থক্য রয়েছে। কারো কারো মতে তিনি আদি পর্ব, সভা পর্ব, বিরাট পর্ব এবং বর্ণ পর্ব রচনা করেছিলেন। তিনি বাঙালির সামাজিক ও পারিবারিক আদর্শকে সমাজ বিজ্ঞানীর মতো বিশ্লেষণ করে তার কাব্যে পরিবেশন করেছেন। এই কারণে কবি মধুসূদন দত্ত বলেছেন, হে কাশী কবি দলে তুমি পূর্ণবান। ইসলামীয় ধারা। প্রশ্ন 28, আরাকান রাজসভার কবিদের কাব্যচর্চা পরিচয় দাও। এই কাব্যচর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। উত্তর, বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের সীমান্ত রাজ্য ছিল আরাকান। এই রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বী রাজাগণ কাব্যচর্চায় উৎসাহী ছিলেন এবং আরাকান রাজসভায় সাহিত্যের প্রধান বিশেষত্ব হল এর ধর্মীয় সংকীর্ণতা, রহিত চরিত্র এবং ধর্মবিদ্বেষীনতা। যদিও বাংলার অন্যত্র তখন চলছে ধর্মনির্ভর সাহিত্য রচনা, হিন্দু মুসলমানের ধর্মীয় এবং আধ্যাত্মিকতার সামঞ্জস্য সাধনের চিহ্ন লক্ষিত হয়। এই সাহিত্যে যেমন দৌলত কাজী এবং আলাওল উভয়েই বিনা দ্বিধায় হিন্দু পুরাণ থেকে উপমা আহরণ করেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্য মানুষকে দূরে সরিয়ে রেখেছিল বলে সেখানে প্রাধান্য পেত দেব মহিমা। বাংলা সাহিত্যের এই শূন্যতা পূরণ করেন আরাকান রাজসভার কবি সমাজ। শিবায়ন এবং অন্নদা মঙ্গলের পূর্বাভাস দেখা যায় এদের রচনায়। এর আগে বাংলা অনুবাদ সাহিত্য ছিল একমুখী, পুরাণ শাস্ত্রাদি অনুবাদী আবদ্ধ। কিন্তু আরাকানের কবিবৃন্দ আরবি, ফার্সি, হিন্দি নানা ভাষা থেকে বহু আখ্যান অনুবাদ দ্বারা বাংলা অনুবাদ সাহিত্যের পরিধি বিস্তৃত করেছিলেন বলে মধ্যযুগীয় গতানুগতিকতা থেকে মুক্ত এই সাহিত্য হয়েছিল সমৃদ্ধ। বাংলায় ঐতিহাসিক সাহিত্য সূচনা করেন এই কবিরা। ক্ষীণ হলেও এই ইতিহাস চেতনা মধ্যযুগের বাংলা সাহিত্যের পক্ষে মূল্যবান। পৃষ্ঠা 52, ব্যক্তি মানুষকে স্বীকৃতি দিয়েছিলেন এই কবিরা। এই মনোবৃত্তিকে বলা যায় প্রায় আধুনিক। মুসলমানগণ এদেশের স্থায়ী বাসিন্দা হয়ে উঠলেও সাহিত্যে তারা এবং তাদের সাহিত্য ছিল উপেক্ষিত। কোন দেশের জনসমাজের একটি বড় অংশ যদি সাহিত্যে উপেক্ষিত হয় তাহলে সেই দেশের সাহিত্য কখনোই জাতীয় সাহিত্য হয়ে উঠতে পারে না। আরাকান রাজদরবারের কবিগণ মুসলিম সংস্কৃতি এবং ব্যক্তি জীবনকে সাহিত্যে স্থান দিয়ে এই ত্রুটি থেকে বাংলা সাহিত্যকে মুক্তি দিয়েছিলেন। এইসব কারণে আরাকান রাজসভার সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয়। প্রশ্ন 29, আরাকান রাজসভার কবি দৌলত কাজীর পরিচয় দিয়ে তার কাব্য সম্পর্কে আলোচনা করো। উত্তর, দৌলত কাজী আরাকান রাজসভার বিশিষ্ট কবি। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রেমের কাব্য হিসেবে দৌলত কাজীর লোর চন্দ্রানী বা সতী ময়নার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আরাকান রাজ্যের সমর সচিব আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় দৌলত কাজী মিয়া সাধনের হিন্দি ভাষায় লেখা ময়না কাসাত কাব্যের অনুকরণে লোর চন্দ্রানী বা সতী ময়নার নামে রোমান্টিক কাব্য রচনা করেন 1621 থেকে 38 খ্রিস্টাব্দে। দৌলত কাজী ছিলেন সুফি মতাবলম্বী। তিনি কাব্যের মধ্যে মানব মহিমা কীর্তন করেছেন। চরিত্র সৃষ্টিতে দৌলত কাজী যথেষ্ট সফল। সতীত্বের আদর্শ ময়না, প্রতি নায়িকা চরিত্র চন্দ্রানী, নায়ক লোর ভিন্ন নপুংসক বামনের চরিত্র জীবন্ত হয়ে উঠেছে তার কাব্যে। তার রচনার রীতিতে
ক্লাসিক এবং রোমান্টিক রীতি সুষম মিশ্রণ রক্ষিত হয়। দুঃখের বিষয় দৌলত কাজী কাব্যটি সম্পূর্ণ করার পূর্বেই মারা যান। আরাকানের অর্থমন্ত্রী দৌলত উজির সুলেমানের নির্দেশে আনুমানিক 1658 খ্রিস্টাব্দে কাব্যটি সম্পূর্ণ করেন কবি আলাওল। তবে দৌলত কাজী সতী ময়নার যেটুকু অংশ লিখেছেন তার কাহিনী খুব সংহত এবং পরিচ্ছন্ন, এবং তার ভাষা ও ছন্দবেশ মার্জিত। তার ভাষা অলঙ্কার এবং কৃত্রিমতা বর্জিত। মিয়া সাধনে কাব্যকে অবলম্বন করলেও দৌলতে এমন বহু অংশ আছে যা মিয়া সাধনের কাব্যে নেই। প্রশ্ন 30, আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের পরিচয় দিয়ে তার কাব্য সম্পর্কে আলোচনা করো। উত্তর, ফতেয়াবাদের শাসক মজলিস কুতুবের মন্ত্রীর পুত্র সৈয়দ আলাওল আরাকান রাজসভার বিশিষ্ট কবি। 16 শতাব্দীর শেষ ভাগে তার জন্ম। তিনি ছিলেন অসামান্য কবিত্ব শক্তির অধিকারী এবং সঙ্গীত বিশারদ। তার পৃষ্ঠপোষক ছিলেন আরাকানের প্রধানমন্ত্রী মাগন ঠাকুর, অর্থমন্ত্রী সুলেমান এবং শ্রীহট্টের সৈয়দ মুসা। আলাওলের সব কাব্যই আরবি, ফার্সি এবং হিন্দি কাব্যের অনুবাদ বা ভাবানুবাদ। লোর চন্দ্রানী বা সতী ময়না সমেত তার কাব্যের সংখ্যা 6। 1 পদ্মাবতী আনুমানিক 1646, 2 লোর চন্দ্রানীর উত্তরাংশ 1659, 3 সয়ফুল মুলুক বদিউজ্জমাল 1658 থেকে 75, 4 হপ্তপয়কর 1660 থেকে 1669, 5 তোহফা 1660 থেকে 1669, 6 সিকেন্দার নামা 1672। মধ্যযুগে কোন কবি এতগুলি কাব্য অনুবাদ করেননি। আলাওলের অনুবাদ স্বচ্ছন্দ এবং কোন কোন স্থলে কবির মৌলিক রচনা শক্তি পরিচয় পাওয়া যায়। মাগন ঠাকুরের আদেশে অবধি বা পূর্বী হিন্দিতে লেখা মালিক মোহাম্মদ জয়সির পদুমাবত নামের আধ্যাত্মিক রূপক কাব্যের অনুবাদ করেন আলাওল পদ্মাবতী নামে। স্বয়ং সুফি মতাবলম্বী ছিলেন কবি। মন প্রেম ভাবে সংসার সৃজিল করতার। তবে সয়ফুল মুলুক বদিউজ্জমাল আরব্য উপন্যাসের একটি কাহিনী অবলম্বনে রচিত। ফরাসি ভাষায় লেখা এই মুসলিম নীতি শাস্ত্রের অনুবাদ মুসলিম সমাজে জনপ্রিয় ছিল। সপ্ত বা হপ্ত পয়কর নিজামীর ফরাসি কাব্যে হপ্ত পয়করের স্বাধীন অনুবাদ। পৃষ্ঠা 53, সিকেন্দার নামা আলাওলের শেষ রচনা। এই কাব্যটি নিজামীর ফরাসি কাব্য সিকেন্দার নামার অনুবাদ। আলাওল কেবল অদ্বিতীয় স্রষ্টা নন, নতুন দিনের বার্তাবহ। তার বিশেষত্ব 1 মানবীয় প্রেমের সঙ্গে আধ্যাত্মিক প্রেম সাধনার মিলন তার কাব্যকে করেছে বিশিষ্ট। 2 বাঙালি সাহিত্য ভাষা ব্রজবুলির সঙ্গে ফরাসি আরবি কথা বস্তু ইতিহাস চেতনা এবং ধর্মনীতিকে সাহিত্যের বিষয় করে তিনি সাহিত্যের পরিধিকে বিস্তৃত করেছেন। তিনি বাংলা সাহিত্যকে করেছেন অসাম্প্রদায়িক। 3 বাংলা সাহিত্যে তিনি গঠন সৌকর্য প্রাঞ্জলতা এবং প্রসাদ গুণ এনে দিয়েছেন। পাণ্ডিত্য ও সংকীর্ণতা মুক্ত আধ্যাত্মিকতা প্রকাশে আলাওল বাংলা সাহিত্যকে করেছেন মানব নাগরিক এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল বাঙালির সাহিত্য। শাক্ত পদাবলী। প্রশ্ন 31, অষ্টাদশ শতাব্দীর যুগ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। উত্তর, অষ্টাদশ শতকের বাংলায় দীর্ঘকাল চলেছিল অরাজকতা। ঔরঙ্গজেবের মৃত্যুর পরবর্তীতে শাসক শক্তির ক্ষমতাহীনতার ফলে প্রাদেশিক শাসক শক্তি হয়ে উঠেছিল শক্তিশালী। এই সময় জাতিভেদ, কৌলীন্য প্রথা, বহু বিবাহ ইত্যাদি কুপ্রথার আধিক্য বাংলার সমাজ জীবনকে নিয়ে চলেছিল অবক্ষয়ের পথে। বর্গী আক্রমণ বাংলার অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছিল। সিরাজের আমলে কলকাতায় ইংরেজ শক্তি প্রবল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত মির্জাফরের বিশ্বাসঘাতকতার ফলে বাংলার শাসনভার যায় বিদেশি ইংরেজের হাতে। ফলে সমৃদ্ধ বাংলার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে। সাহিত্য চর্চা ক্রমেই হয়ে উঠেছিল ধনীর উপভোগের বস্তু। ফলে রুচিহীনতা হয়েছিল প্রবল। আন্তরিকতার পরিবর্তে ভাষা ক্রীড়া অনুভবের গাঢ় প্রকাশের বদলে বর্ণনার চাকচিক্যের দিকে কবিদের নজর ছিল বেশি। উদাহরণস্বরূপ আমরা ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কথা মনে করতে পারি, যার একাংশ বিদ্যা সুন্দর। এই অংশে শৃঙ্গার বিলাসের আধিক্য যেমন আছে, তেমনি আছে দেবী কালিকার মহিমা বর্ণনা। অষ্টাদশ শতকের বাংলা সাহিত্যে দেবতার পরিবর্তে মানুষই অধিক গুরুত্ব লাভ করেছিল। অন্নদামঙ্গলের শিব দুর্গা নিতান্ত সাধারণ দরিদ্র মানুষ। সার্বিক অবক্ষয়ের মধ্য থেকেও জাগরণের বার্তা অষ্টাদশ শতকে রচিত বাংলা সাহিত্যের যথার্থ বিশেষত্ব। প্রশ্ন 32, অষ্টাদশ শতাব্দীর যুগ বৈশিষ্ট্যের প্রেক্ষিতে কবি ভরতচন্দ্র রায়ের কাব্যচর্চার পরিচয় দাও।
উত্তর 18 শতকে বাংলার বর্গী আক্রমণ, কেন্দ্রীয় শাসক শক্তির দুর্বলতা, এইসব নানা কারণে প্রকট হয়েছিল অন্নাভাব। সমকালের এই প্রেক্ষিত ভারতচন্দ্রের অন্নদাত্রী দেবী, অন্নদার কল্পনার উৎস, হরিহরের কাহিনী, ঈশ্বরী পাটনী, দেবীর কাছে বর প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সমকালের প্রভাবেই রচিত হয়েছে। বিদ্যাসুন্দর কাহিনীতে আদিরসের প্রাধান্য সমকালের অভিজাত জীবন বিলাস, পঙ্কিল জীবনযাত্রার পরিচায়ক। দেবী অন্নদার পূজক, প্রতিষ্ঠাকামী মানসিংহ, ভবানন্দ, ক্ষুৎপীড়িত দেবতা শিব, ঋষি ব্যাস, হরিহর এবং ঈশ্বরী পাটনী সমকালীন আত্মশক্তিতে অবিশ্বাসী বাঙালির প্রতিরূপ। ভারতচন্দ্রের কাব্যের মন্ডন কলা, বুদ্ধি নির্ভর প্রকাশভঙ্গি, মাঝে মাঝে আত্মভাব প্রধান গীতি কবিতার যোজনা, অষ্টাদশ শতকের দৈব বিশ্বাসহীন আত্মগত ভাব প্রধান যুগ মানুষের ফসল। ভারতচন্দ্র ধর্মীয় প্রভাবের বাইরে বেরিয়ে আসতে না পারলেও মানুষের কথা সহৃদয়তার সঙ্গে অঙ্কন করেছেন। অন্নদামঙ্গল কাব্য 3টি খণ্ডে বিভক্ত। 1. অন্নদামঙ্গল, যা পৌরাণিক আখ্যান সম্বন্ধীয়। 2. অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ, এই পদে ইতিহাসের কিছু স্বাদ পাওয়া যায়। 3. কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর। পৃষ্ঠা 54, প্রশ্ন 33। শাক্ত পদাবলী রচয়িতা রমাপ্রসাদ সেনের পরিচয় দাও। উত্তর, অষ্টাদশ শতাব্দীতে বাংলার যুগ সংকট সৃষ্টি হয়েছিল। তখনকার সমাজের পরিপ্রেক্ষিতে যা মূল সুর তা হলো দুঃখ এবং হতাশা। এই যুগ সংকটের প্রেক্ষিতে ভাবকবি রামপ্রসাদ সেন শাক্ত পদাবলী রচনা করেন। রমাপ্রসাদ শাক্ত পদাবলী শুধু মাতৃসঙ্গীত নয়, প্রসাদী গান বাঙালির পরম আশ্রয়। তার বহু গান বঙ্গ সংস্কৃতির বিশেষ সম্পদ। কতগুলি তো প্রবাদ বাক্যের মতো। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। বলার মতো তো নেই, তাই মনকে সম্বোধন করেই যত আক্ষেপ আকুতি দারিদ্র রূপক চালে দেখা দিয়েছে, সেখানেও মন উপমেয়। মন গরিবের কি দোষ আছে, তুমি বাজিকরের মেয়ে শ্যামা, যেমনি নাচাও তেমনি নাচে। সংসার জ্বালায় যে কবি জর্জরিত তা বোঝা যায় এই গানে। আমি কি দুঃখের ডরাই, ভবে দাও মা দুঃখ আর কত চাই, আগে পাছে দুঃখ চলে মা যদি কোনো খানেতে যাই, তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ নিয়ে মা বাজায় আর বাজার মেলাই। বীণার সঙ্গে সুর যেন এইসব গানে অর্ধ নারীশ্বর। আমরা শাক্ত পদাবলী বলতেই বুঝি প্রসাদী সুর। প্রশ্ন 34। শাক্ত পদকর্তা হিসেবে কমলাকান্তের কবি কৃতি আলোচনা করো। উত্তর, অষ্টাদশ শতকের সাধক কবি রমাপ্রসাদ ছিলেন শাক্ত পদতরঙ্গিনীর গোমুখী, আর তারই সরণি অনুসরণ করে জনগণ মনোহরণে সিদ্ধকাম শিল্পী বর্ধমানের কবি সাধক কমলাকান্ত। শ্যামা মায়ের প্রতি আন্তরিক ভক্তি এবং ঐকান্তিক আত্মনিবেদনের অকৃত্রিম উচ্ছ্বাসের তার সঙ্গীতাঞ্জলি পরিপূর্ণ বলে তার মাতৃগীতি শুধু মনোগ্রাহী নয়, হিংস্র দস্যু দলেরও হৃদয় হরণে সক্ষম। কমলাকান্ত ন্যূনাধিক 30 পদ রচনা করেছিলেন। এদের মধ্যে উমা সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত উভয় জাতীয় পদই রয়েছে। তবে উমা সঙ্গীত তথা আগমনী বিজয়া গানে কমলাকান্ত যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তা অতুলনীয় বিবেচিত হয়ে থাকে। উমার বাল্যলীলা, কন্যা উমার জন্য মা মেনকার অন্তর্বেদনা, কন্যাকে পিতৃগৃহে না আনার জন্য স্বামী হিমালয়ের প্রতি অভিযোগ, উমার প্রতি আদর যত্ন এবং তার ফিরে যাবার ব্যাপারে মেনকার ঘোরতর আপত্তি প্রভৃতি বর্ণনায় কমলাকান্ত এমন গার্হস্থ্য পরিবেশ সৃষ্টি করেছেন যাকে বাঙালি জীবনের শাশ্বত রূপেই গ্রহণ করা চলে। তার রচিত ওরে নবমী নিশি না হই ওরে অবসান, কি হলো নবমী নিশি হইল অবসান গো, ফিরে যাও চাও গো উমা তোমার বিধি মুখে হেরি প্রভৃতি পংক্তিগুলি যেন শত নরীর মণিরত্ন স্বরূপ। আবার শ্যামা সঙ্গীত রচনাতেও কমলাকান্তের কৃতিত্ব অনুপেক্ষণীয়। আরাধ্যা দেবীর স্বরূপ এবং কবির নিজের ধ্যান ধারণা প্রকাশে তার কয়েকটি পদ সত্যিই অপূর্বতা লাভ করেছে। সদানন্দময়ী কালী, তাই শ্যামরূপ ভালোবাসি, শুকনো তরু মঞ্জুরে না, মঞ্জিল মন ভ্রমরা প্রভৃতি গানের ভাষা এবং বিন্যাস পদ্ধতি অতিশয় মার্জিত এবং দৃঢ়বদ্ধ। কল্পনা, ভক্তিভাব প্রভৃতির সঙ্গে উৎকৃষ্ট রচনা রীতির মিশ্রণে কমলাকান্তের পদগুলি রসোত্তীর্ণ হয়ে কালজয়ী হবার সুযোগ পেয়েছে।
আধুনিক বাংলা সাহিত্য পর্ব 3, পৃষ্ঠা 55। নাটক, যাত্রা এবং নাট্যমঞ্চ। 1, সঠিক উত্তরটি বেছে নাও। প্রতি প্রশ্নের মান 1। যাত্রা। প্রশ্ন 1, মানব জীবনের প্রাচীনতম কলা হলো? উত্তর যাত্রা। প্রশ্ন 2, যাত্রার উদ্ভব সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের ধারণা? উত্তর নৃত্য গীত থেকে। প্রশ্ন 3, কেউ কেউ মনে করেন যাত্রার উদ্ভব? উত্তর ব্রতকথা থেকে। প্রশ্ন 4, অনেকে মনে করেন যাত্রার উদ্ভব? উত্তর পাঁচালী থেকে। প্রশ্ন 5, ডক্টর সুকুমার সেনের মতে যাত্রার উদ্ভব? উত্তর পাঁচালী থেকে। প্রশ্ন 6, পাঁচালীর অঙ্গ হলো? উত্তর 5টি। প্রশ্ন 7, পাঁচালীর 5টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো? উত্তর নাচারি। প্রশ্ন 8, সংস্কৃত অভিধানে যাত্রা কথাটি গ্রহণ করা হয়েছে? উত্তর উৎসব অর্থে। পৃষ্ঠা 56। প্রশ্ন 9, যাত্রা শব্দটির উৎপত্তি? উত্তর যা ধাতু থেকে। প্রশ্ন 10, কালীয় দমন যাত্রার বইটির রচয়িতা হলেন? উত্তর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। প্রশ্ন 11, যাত্রাকে নাটকের মতো বলা হয়? উত্তর কম্পোজিট আর্ট। প্রশ্ন 12, যাত্রার ইতিহাসকে বিভক্ত করা হয়? উত্তর 4 ভাগে। প্রশ্ন 13, যাত্রার প্রতিষ্ঠা পর্ব হলো? উত্তর ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী। প্রশ্ন 14, যাত্রার প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন? উত্তর শ্রী চৈতন্যদেব। প্রশ্ন 15, যাত্রার ইতিহাসে কোন সময়কে অবক্ষয় পর্ব বলা হয়? উত্তর অষ্টাদশ শতাব্দী। প্রশ্ন 16, যাত্রা শিল্পের ইতিহাস গ্রন্থটির গ্রন্থকার হলেন? উত্তর গৌরাঙ্গ প্রসাদ দাস। প্রশ্ন 17, রূপ গোস্বামীর বিদগ্ধ মাধব বইটির যাত্রার রূপ দেন? উত্তর যদুনন্দন দাস। প্রশ্ন 18, রামানন্দের জগন্নাথ বল্লভ নাটকের অভিনয় করেন? উত্তর লোচন দাস। প্রশ্ন 19, আধুনিক যাত্রা গানের আবির্ভাব কাল হলো? উত্তর ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ। পৃষ্ঠা 57। প্রশ্ন 20, 19 শতকীয় যাত্রা গানের শুরু? উত্তর কৃষ্ণলীলা থেকে। প্রশ্ন 21, ঊনবিংশ শতকের গোড়াতেই উন্নত মানের যাত্রা গানের অবতারণা করেন? উত্তর শিশুরাম অধিকারী। প্রশ্ন 22, সুরুচিপূর্ণ যাত্রা গানের পরিবেশ তৈরি করেন? উত্তর শ্রীদাম এবং সুবল। প্রশ্ন 23, শ্রীদাম এবং সুবল দুভাই খ্যাতিমান হয়েছিলেন কোন পালায়? উত্তর কালীয় দমন পালায়। প্রশ্ন 24, শ্রীরামের দলে সখী সাজতেন? উত্তর পরমানন্দ দাস। প্রশ্ন 25, 19 শতকের একজন যাত্রাওয়ালা হলেন? উত্তর প্রেমচাঁদ অধিকারী। প্রশ্ন 26, প্রেমচাঁদের দলের খুব জনপ্রিয় অভিনেতা হলেন? উত্তর বদন অধিকারী। প্রশ্ন 27, বদন অধিকারীর যাত্রাপালার নাম ছিল? উত্তর বদন যাত্রা। প্রশ্ন 28, অঙ্কুর সংবাদ পালা গানটিতে কে জনপ্রিয় হয়েছিলেন? উত্তর লোচন অধিকারী। প্রশ্ন 29, লোচন অধিকারীর সমসাময়িক জনপ্রিয় দল হলো? উত্তর গোবিন্দ অধিকারীর দল। পৃষ্ঠা 58। প্রশ্ন 30, লোচন অধিকারী খুব জনপ্রিয় হয়েছিলেন? উত্তর নিমাই সন্ন্যাস পালা গানে। প্রশ্ন 31, 19 শতকে 3-এর দশকের দিকে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল? উত্তর প্যারি মোহনের দল। প্রশ্ন 32, গোপাল পুরে বিখ্যাত হয়েছিলেন? উত্তর বিদ্যাসুন্দরের জন্য। প্রশ্ন 33, থিয়েট্রিক্যাল যাত্রায় কে সুনাম পেয়েছিলেন? উত্তর উমেশ মিত্র। প্রশ্ন 34, উমেশ মিত্র থিয়েট্রিক্যাল যাত্রায় কোন পালার জন্য সুনাম পেয়েছিলেন? উত্তর বিদ্যাসুন্দর। প্রশ্ন 35, 19 শতকে 3-এর দশকের দিকে যাত্রায় বিশেষ নাম ডাক ছিল? উত্তর গঙ্গারাম মুখোপাধ্যায়। প্রশ্ন 36, গঙ্গারাম মুখোপাধ্যায়ের সমসাময়িক আর একটি যাত্রা দল হলো? উত্তর জগনমোহন বসুর যাত্রা দল। প্রশ্ন 37, বীরসিংহ মল্লিকের যাত্রা দল ছিল? উত্তর জোড়াসাঁকোর। প্রশ্ন 38, শখের যাত্রা দল বলা যায়? উত্তর গিরীন্দ্রনাথ ঠাকুরের যাত্রা দল। প্রশ্ন 39, যাত্রার ইতিহাসে পালা বদলের যুগ হলো? উত্তর 20 শতক। পৃষ্ঠা 59। প্রশ্ন 40, পাথুরিয়া ঘাটার একটি যাত্রা দল হলো? উত্তর যতীন্দ্র মোহন ঠাকুরের যাত্রা দল। প্রশ্ন 41, একটি বিশেষ পেশাদারী যাত্রার দল হলো? উত্তর ঝাড়ুদাসের যাত্রা দল। প্রশ্ন 42,
স্বদেশী আন্দোলনের যুগের শ্রেষ্ঠ পালাকার হলেন? উত্তর মুকুন্দ চন্দ্র দাস। প্রশ্ন 43, একাধারে পরিচালক, অভিনেতা এবং গায়ক হলেন? উত্তর মুকুন্দ দাস। প্রশ্ন 44, মুকুন্দ দাস কত বছর কারারুদ্ধ ছিলেন? উত্তর 2.5 বছর। প্রশ্ন 45, ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল মুকুন্দ দাসের? উত্তর মাতৃপূজা। প্রশ্ন 46, ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল অ্যাক্ট চালু হয়? উত্তর 1876 খ্রিস্টাব্দে। প্রশ্ন 47, ব্রজেন্দ্র কুমার দের একটি উল্লেখযোগ্য যাত্রাপালা হলো? উত্তর ব্রজনাভ। প্রশ্ন 48, কালোবাজারি নিয়ে যাত্রাপালা লিখেছিলেন? উত্তর জিতেন্দ্র বসাক। প্রশ্ন 49, স্বামীর ঘর যাত্রাপালাটির রচয়িতা হলেন? উত্তর ব্রজেন্দ্র কুমার দে। প্রশ্ন 50, জয় পরাজয় যাত্রাপালাটির স্রষ্টা হলেন? উত্তর মুকুন্দ দাস। পৃষ্ঠা 60, নাটক। প্রশ্ন 51, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় কলকাতায় প্রতিষ্ঠিত ইংরেজদের প্রথম নাট্যশালা হলো? উত্তর ওল্ড প্লে হাউস। প্রশ্ন 52, ওল্ড প্লে হাউস থিয়েটারের অভিনেতারা সকলেই ছিলেন? উত্তর অ্যামেচার। প্রশ্ন 53, ক্যালকাটা থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর জর্জ উইলিয়ামসন। প্রশ্ন 54, ক্যালকাটা থিয়েটারের স্থায়িত্বকাল হলো? উত্তর 1775 থেকে 1808 খ্রিস্টাব্দ। প্রশ্ন 55, অ্যামেচার ড্রামাটিক সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত থিয়েটার হলো? উত্তর চৌরঙ্গী থিয়েটার। প্রশ্ন 56, চৌরঙ্গী থিয়েটার প্রতিষ্ঠিত হয়? উত্তর 25 নভেম্বর 1813 খ্রিস্টাব্দে। প্রশ্ন 57, 1813 খ্রিস্টাব্দ থেকে 1839 খ্রিস্টাব্দ স্থায়িত্বকাল ছিল? উত্তর চৌরঙ্গী থিয়েটারের। প্রশ্ন 58, 24 মে 1824 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর বৈঠকখানা থিয়েটার। প্রশ্ন 59, স্থায়ী শাঁ সুশি রঙ্গালয়ের উদ্বোধন হয়? উত্তর 6 মার্চ 1841 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 61। প্রশ্ন 7, লন্ডনের ড্রুরি লেন থিয়েটারের প্রবাদ প্রতিম অভিনেতা হলেন? উত্তর জেমস ভাইনিং। প্রশ্ন 61, 1841 খ্রিস্টাব্দে মার্চেন্ট অফ ভেনিস নাটকের সাইলকের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন? উত্তর জেমস ভাইনিং। প্রশ্ন 62, কোন বাঙালি প্রথম নাট্যশালা প্রতিষ্ঠা করেন? উত্তর প্রসন্ন কুমার ঠাকুর। প্রশ্ন 63, প্রসন্ন কুমার ঠাকুর তার নাট্যশালাটিকে কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তর নারকেলডাঙ্গার বাড়িতে। প্রশ্ন 64, হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর প্রসন্ন কুমার ঠাকুর। প্রশ্ন 65, হিন্দু থিয়েটারের পরিচালন কমিটিতে ছিলেন? উত্তর গঙ্গা নারায়ণ সেন। প্রশ্ন 66, হিন্দু থিয়েটার স্থাপিত হয়? উত্তর 1831 খ্রিস্টাব্দে। প্রশ্ন 67, হিন্দু থিয়েটারে প্রথম অভিনীত নাটক? উত্তর ভবভূতির উত্তর রামচরিত। প্রশ্ন 68, নাথিং সুপারফ্লুয়াস নামক প্রহসনটি হিন্দু থিয়েটারে অভিনীত হয়? উত্তর 29 মার্চ 1832 খ্রিস্টাব্দে। প্রশ্ন 69, লেবেডেভ ছিলেন? উত্তর রুশ দেশবাসী। প্রশ্ন 70, নবীন বসুর প্রতিষ্ঠিত নাট্যশালায় অভিনীত নাটকটি হল? উত্তর বিদ্যা সুন্দর। প্রশ্ন 62, শ্যামবাজারে নবীন বসুর নাট্যশালা প্রতিষ্ঠিত হয়? উত্তর 1835 খ্রিস্টাব্দে। প্রশ্ন 72, প্রথম বাংলা নাটকের অভিনয় অনুষ্ঠান করেছিলেন? উত্তর লেবেডেভ। প্রশ্ন 73, লেবেডেভের প্রতিষ্ঠিত নাট্যশালা হল? উত্তর বেঙ্গলি থিয়েটার। প্রশ্ন 74, লেবেডেভ ভারতে এসেছিলেন? উত্তর 1785 খ্রিস্টাব্দে। প্রশ্ন 75, লেবেডেভ কোথায় তার নাট্যশালাটিকে স্থাপন করেছিলেন? উত্তর কলকাতার ডোমতলাতে। প্রশ্ন 76, লেবেডেভের ভাষা শিক্ষক ছিলেন? উত্তর গোলকনাথ দাস। প্রশ্ন 77, লেবেডেভের প্রতিষ্ঠিত নাট্যশালায় অভিনীত নাটক হল? উত্তর দিস গাইজ। প্রশ্ন 78, বেঙ্গলি থিয়েটারে অভিনীত একটি নাটক হল? উত্তর লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। প্রশ্ন 79, দ্য
দিস গিউস নাটকটি অভিনীত হয়েছিল? উত্তর 27 নভেম্বর 1795 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 63। প্রশ্ন 80, দিস গাইজ নাটকটির বাংলা অনুবাদ হলো? উত্তর কাল্পনিক সংবদল। প্রশ্ন 81, দিস গাইজ নাটকটি অভিনীত হয়েছিল? উত্তর রাত্রি 8টায়। প্রশ্ন 82, কোন পত্রিকায় দ্য ডিসগাইজ নাটকের প্রচার বিজ্ঞাপিত হয়েছিল? উত্তর ক্যালকাটা গেজেট। প্রশ্ন 83, নগেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত থিয়েটারটি হল? উত্তর ওরিয়েন্টাল থিয়েটার। প্রশ্ন 84, ওরিয়েন্টাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়? উত্তর ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। প্রশ্ন 85, 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর ওরিয়েন্টাল থিয়েটার। প্রশ্ন 86, কার পরিচালনায় ওথেলো সার্থকভাবে অভিনীত হয় ওরিয়েন্টাল থিয়েটারে? উত্তর মিস্টার ক্লিঙ্গারের নেতৃত্বে। প্রশ্ন 87, ওরিয়েন্টাল থিয়েটারে 1853 খ্রিস্টাব্দে কত তারিখে ওথেলো অভিনীত হয়? উত্তর 26 সেপ্টেম্বর। প্রশ্ন পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আর কাব্যে